তুমি ক্ষমা করো মা। আমার এই বুকের রক্ত দিয়ে তোমার চরণ দুখানে আমি রাঙিয়ে দেবো মা। আমার পুজো তুমি গ্রহণ করো মা, আমার পুজো তুমি গ্রহণ করো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমোস্তস্यै 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 নমো নমঃ। বাবু, জীবনে আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আর মাত্র দুটি পাপ আমাকে করতে দাও মা, আর মাত্র দুটি পাপ আমাকে করতে দাও। কথা দিলাম আত্মা শক্তি জননী আমার জীবনের শেষ দুটি অন্যায় আমাকে করে নিতে দাও মা। এক নম্বর, ওই নীলাম্বর মিত্রের সমস্ত সম্পত্তি আমাকে ভোগ করতে দাও মা। আর দু নম্বর, ওই নীলাঞ্জনার যৌবনটা আমাকে ভোগ করতে দাও মাগো। আমি এতদিন যা যা পাপ করেছি, আগামী দিনেও যা যা পাপ করব, সবই তোমারই কৃপায় মা। তুমি যা করাও আমি তো তাই তো করি মা। সবই তো তোমারই ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় দ্বারা তোমার আমার কি লাভ? তাহলে ওই শয়তানটা যা চায় তাই আমাকে দাও। ওই বারুদ আমারই লোক, আর আমি দুর্জয় না, বাড়ির বোরাও নয়, জল বোরাও নয়, একবারে চাঁদ গোপ্র, এক ছবি ছবি। তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি মারবো না। তোমার এই নরম সুন্দরী শরীর দিয়ে আমি ভোগ করবো। সুন্দরী আমার বুকে আমাকে পালাতে হবে। আজ তোকে আমি ছেড়ে দিলাম, ওকে আমি করবই। আমাকে বাঁচাও নীলাদ্রি, আমাকে বাঁচাও। এই তো আমি এসে গেছি। নীলাদ্রি, তুমি কোথায় ছিলে নীলাদ্রি? তোমার মানে তোমাকে আসের না বলেছি বলে ওই এখান থেকে সঠিক চলে গেল, কিন্তু তুমি সঠিক সময় এসে না পড়লে আমি যে শেষ হয়ে যেতাম নীলাদ্রি। ওই শয়তানটা আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিল নীলাদ্রি।
আর কোনো ভয় নেই সঙ্গীতা, এই তো আমি এসে গেছি তোমার ভালোবাসা, আর আর তোমার ডাকেই তো আমি ছুটে এসেছি। আমি বেঁচে থাকতে তোমার আমার প্রিয়সীর কোনো ক্ষতি আমি হতে দেবো না। এই প্রেমের বাঁধনে আমি তোমাকে চিরকাল বেঁধে রাখবো। কিন্তু বিশেষ করে নীলাদ্রি, ওই মুহূর্তের শয়তানটার সামনে না আমি যেন কেমন নিঃস্ব হয়ে গেছিলাম। নীলাদ্রি, মনে হচ্ছিল আমি একা এই বিশ্ব পৃথিবীতে, আমি শুধু একা, বড় একা। না সোনা, না, তুমি একা নাও সোনা। আমি এই তো আছি আমি তোমার সঙ্গে। তখনই তো তোমার কাছে হাত দিয়ে আমি বলবো, কি বলবে? তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও, জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রাণের থেকে তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সঙ্গীত আছি সত্য শিক্ষক মহাশয়, সত্যব্রত বিশ্বাসের মেয়ে হয়ে তুই কিনা নির্জনে সন্ধ্যার অন্ধকারে ওই পরপুরুষের সাথে গলা জড়িয়ে গান গাইছিস। এই যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, তুই আমার বোন হয়ে। না না রে ছোট্টা, না, তুই তো বিশ্বাস করিস না ছোট্টা, তুই বিশ্বাস কর ছোট্টা। আপনি বিশ্বাস করুন। দেখে তো বেশ ভদ্র বাড়ির ছেলে বলেই মনে হচ্ছে। তাহলে এক ভদ্র বাড়ির মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে এই সন্ধ্যার অন্ধকারে করতে আপনার বিবেকে বাজছে না? ছোট্টা, প্লিজ ছোট্টা, তুমি ভুল ভাবছো ছোট্টা। ওকে কোনো দোষ দিও না, ওর কোনো দোষ নেই। একটা বড় বিপদ থেকে রক্ষা করেছে ছোট্টা। ও যদি না আসতো তাহলে তোমার এই ছোট বোন সঙ্গীতা একটা শয়তানের লালসার শিকার হয়ে যেত ছোট্টা। এত বড় বিপদ? হ্যাঁ দাদা, আমি যদি সঠিক সময় না পৌঁছতাম সত্যি ওর একটা বিশাল বড় বিপদ হয়ে যেত। আপনি বিশ্বাস করুন। বেশ, বিশ্বাস আমি নয় করলাম, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম তার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? না মানে আমি আর সঙ্গীতা আমরা 1 বছর ধরে একে অপরকে ভালোবাসি। ভালোবাসা? তার আগে আপনার প্রকৃত পরিচয়টা কি আমি জানতে পারি? আমি নীলাদ্রি মিত্র, হাইকোর্টে ব্যারিস্টার। আর আমি মন্ত্রী নীলক্ষণ মিত্র ছেলে। ওই শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি ব্যারিস্টার নীলাদ্রি মিত্র। যে নেতা মন্ত্রী আমরা ওই দরিদ্র সমাজকে নোংরা ডাস্টবিনের কুকুর বিড়াল ভেবে শোষণের বুলডোজার চালিয়ে দাবি রাখতে চায়। যে নেতা মন্ত্রী আমরা ওই দরিদ্র সমাজকে ভোটের সময় ভগবান ভেবে কাছে টেনে নেয়, আর ভোট মিটে গেলেই ওই লাথি মেরে দূরে সরিয়ে দেয়।
সেই কোটিপতি মন্ত্রীর ছেলে হয়ে কিসের আশায় একটা কুলির বোনকে ভালোবেসেছেন, তার একটু ব্যাখ্যা দেবেন কি? আপনার এই অভিযোগ সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকটা সত্যি হলেও কিন্তু কিন্তু দুর্নীতি পাকে ভরা সমাজটাকে আপনি পুরোটাকে এইভাবে খারাপ ভাববেন না। এই যুগে হয়তো অনেকে সত্য প্রতিষ্ঠা করার জন্যই অনেকে লড়াই করে, অনেকটাকে এই দ্বীপটাকে দূরে সরিয়ে তারা সাম্যবাদীকে সাক্ষী রাখার জন্য তারা কিন্তু এই নতুন সমাজ গড়তে চায়। তা আপনি যে সত্যনিষ্ঠার পূজারী, তার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? সে পরিচয় আপনার বোন আপনাকে নিশ্চয়ই দিতে পারবে। হ্যাঁ দাদা, ওকে আমি বহুদিন ধরে চিনি। সত্যি সত্যি ও না খুব ভালো। আরে ভালো মনে হয়েছে বলেই হয়তো তুই ওকে ভালোবেসেছিস, কিন্তু কিন্তু আমি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে চিনেছি এই সমাজটাকে। এই উপর থেকে নিচু তলার সব শ্রেণীর মানুষের মাঝে আমি দাঁড়িয়ে উপলব্ধি করেছি এই পৃথিবীর জরাজীর্ণ রূপ। তাই হয়তো ভালোকে ভালো ভাবতেই আমি ভুলে গেছি রে বট। হয়তো আমি ভুল। দাদা আমি বুঝতে পারছি একটা নিরাশার কারণে আপনি আপনার সমস্ত জীবনটাকে এইভাবে অন্ধকার হয়ে গেছে। তাই তো তাতে বঞ্চনা বিতর্কর আলোচনায় আপনি নিজের জীবনটাকে পুরোপুরি নিষ্পদ মাটি তৈরি করে ফেলছেন। তাই আপনি গোটা পৃথিবীটাকে দেখছেন একটা বন্ধা। দোহাই ছোট্টা, দোহাই আমাদের ভালোবাসাকে তুমি মেনে নাও ছোট্টা। আমি তোমার দুটি পায়ে পড়ি। আরে বোন তুই সুখী হলে ছোট্টা, খুশি হবো আমি। তাহলে আমার মনে একটু বিশ্বাস রাখুন দাদা। আমি আপনাকে কথা দিলাম, যোগ্য সম্মান দিয়ে ওই সঙ্গীতাকে আমি গৃহবধূ করে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। ওর কোনো অমর্যাদা আমি হতে দেব না। বেশ, তবে তাই হোক। এই ক্লেদাক্ত ক্ষয়িষ্ণু সমাজের বুকে তোমাদের ভালোবাসা বেঁচে থাক এক সাত রঙা রামধনু হয়ে। দাদা আমার হয়েছে শালা যত জ্বালা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তন্ন তন্ন করে খুঁজে কালরুদ্রকে পাওয়া গেল না, অথচ মন্ত্রী মশাইয়ের চোখ রাগানি। একদিকে কালরুদ্র ভয়, অন্যদিকে মন্ত্রী মশাইয়ের রক্তচক্ষু। লতিকে কি জ্বালা। আচ্ছা আপনারাই বলুন তো, যে কখনো দিনে মানে বেরোয় না, যার ছবি আমি জীবনে কোনোদিন দেখিনি, তাকে কি করে ধরি বলুন তো? তবে কালরুদ্র একটা সাংঘাতিক লোক। তবে যতই হোক কালরুদ্র ভয়ঙ্কর, কিন্তু দেশদ্রোহী নয়। আজ পর্যন্ত যত লোক কালরুদ্রের হাতে মারা গেছে, প্রত্যেকেই একজন ধনী অসাধু ব্যবসায়ী কিংবা রাজনৈতিক পরিবারের লোক। তাই পুলিশের যে কাজটা পুলিশের জনসম্মুখে করা হচ্ছিল, সেই কাজটা করেছে লোকচক্ষুর অন্তরালে কালরুদ্র। তাই কালরুদ্র আই স্যালুট ইউ। কি ব্যাপার কে ডিএসপি সাহেব, একাকী ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আপনি কাকে স্যালুট করছেন? সে কালরুদ্রকে? না মানে স্যার এই ভগবানকে। বেশ 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 ভালো কথা। তো ডিএসপি সাহেব, ভগবানকে যখন স্যালুট করছেন, তখন এই একাকী ফাঁকা জায়গায় দাঁড়িয়ে স্যালুট কি করে হবে? আপনি ওপরে গিয়ে স্যালুট করুন। চলুন না স্যার, আপনার বাড়ির ছাদে। ডিএসপি সাহেব, কালরুদ্রকে ইনভেস্টিগেশনের যে দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা আপনি কতদূর সঠিকভাবে পালন করেছেন? এই সন্ধ্যেবেলায় বইয়ের পাশে বসে ওই তার জলসায় কি একটা সিরিয়াল হয় না স্যার? মনে
পড়েছে সাহেব, মনে পড়েছে। এই বউ কথা কও, এই সিরিয়ালটা দেখি তো, তাই এই কালুদ্র কেসটা কত দূর এগুলো ঠিক বলতে পারবো না স্যার। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন ডিএসপি সাহেব? লতিকি কি জ্বালা, রসিকতা করবো কেন স্যার? রসিকতা করবো কেন? আপনার সিআইডি মহল তো এই 6 মাস ধরে তদন্ত করে কোনো কিছুই কার্যকর করতে পারছে না। আমরা ফাঁকা তো স্যার মাত্র ইয়ার করতে পারি স্যার। তবে ইন্সপেক্টর হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছে। আই মিন নীলাঞ্জন মিত্র বোধহয় কালুদ্রকে ধরার জন্য জান লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, নীলাঞ্জনের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আর আমার এটাও দৃঢ় ধারণা, নীলাঞ্জনা খুব অল্প সময়ের মধ্যে ওই শয়তান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরে সরকারের হাতে তুলে দেবে। আর সেই সরকার ওকে এমন শাস্তি দেবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনি স্যার কিছু যদি না মনে করেন একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ বলুন। না মানে বলছি স্যার, কালুদ্র তো আজ পর্যন্ত বহু মন্ত্রী বাড়ি বোম মেরে উড়িয়ে দিয়েছে, এমনকি মন্ত্রীর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে। কিন্তু কালুদ্র স্যার আপনাকে টার্গেট করছে না কেন স্যার? সাহেব, তার মানে আপনি কি বলতে চাইছেন? না মানে স্যার বলতে চাইছি কালুদ্র আসলে কে সেটাই তো ভাবছি স্যার। অনেক ভাবনা আপনি ভেবেছেন, আপনাকে আর ভাবতে হবে না। এখন যান, নিজে গিয়ে নিজের ডিউটিটা যত্ন সহকারে মনোযোগ দিয়ে করুন। ডিউটিতে আমি মন দিয়েই করি স্যার, কিন্তু আপনাদের মতন স্যার এই ডান পকেটে বাঁ পকেটে উপরি পাওনাটা তো আর পাই না স্যার। বাজে কথা বলছেন অনেকক্ষণ থেকে। রসিকতা না করে, বাজে কথা না করে আপনি এখন বাড়ি যান। লতি আপনার ওই কি যেন বললেন, লতিকে নাকি ফতিকে? যান, গিয়ে তার সেবা করুন। লতিকে কি জ্বালা, আজকাল দেখছি মন্ত্রী মশাই আমার বইয়েরও খোঁজ খবর রাখে। তাহলে নমস্কার স্যার, নমস্কার। চলি স্যার, চলি। নমস্কার স্যার। লতিকে কি জ্বালা। যত সব অপদার্থ অকর্মণ্যের দল, এরাই সমাজটাকে পঙ্গু করে দিচ্ছে। আর এই সমস্ত পুলিশ অফিসারদের জন্যই সমাজটা কালরুদ্রের ছায়ে ছেড়ে গেছে। আর কালরুদ্র যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে, তাকে সাধারণ মানুষ তো আর পয়ে পথে বেরোতেই পারবে না। তুমি যে ভাবছো তার ঠিক নয় বাবা। সাধারণ মানুষ কালরুদ্রকে ভয় পাচ্ছে। দেশের মন্ত্রী, ধনী, ব্যবসায়ী, রাজনীতি দ্বারস্থী ওই কালরুদ্রকে ভয় পায়। কারণ কালরুদ্র কিন্তু তোমাদের এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে, তোমাদের সরকারের বিরুদ্ধে সে লড়াই করে চলেছে। ওই রাজনীতির পাক পাকা সমুদ্রে এই সমাজটাকে বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু একটা কথা বলে যাচ্ছে, সব সময় কি বিদ্রোহের মাধ্যমে তাদের সমস্ত দাবি দাবা আদায় করা যায়? আমার তো মনে হয় না বাবা। কিছু আদায় করার জন্য এই কালরুদ্রের খুন খারাপি। আমার তো মনে হয় যে কোন একটা নৈরাশ্যের কালো মেঘ ওর মনে সন্ত্রাসটাকে জন্ম নিয়েছে। আর আমি মানছি কালরুদ্র যেটা করছে সেটা কিন্তু সুপ্রিম ক্রাইম আর ল। ধরা পড়লে ওর বিচারে নিশ্চয়ই ফাঁসি হবে। কিন্তু কোন সৎ ভালো নাগরিক কি ওই কালরুদ্রের হাতে কোনোদিন খুন হয়েছে? না, তা হয়তো হয়নি। তুই যা বলছিস নীলাদ্রি, সেটা হয়তো ঠিকই। কিন্তু নীলাদ্রি একবার ভেবে দেখতো, কালরুদ্র যেভাবে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে, তাকে কি এরপরও ছেড়ে রাখা যায়? আরে আগে তো ধরো, তারপরে তো ছাড়বে। আরে কালরুদ্র তোমাদের জীবনে ঘুম কেড়ে নিয়েছে, আর সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পারবে না, আর কোনো মতে সে নিশ্চিন্তে আর ঘুমোতে পারবে না। আমার বিশ্বাস নীলাঞ্জনের দায়িত্ব যখন করেছে, ও একদিন না একদিন ওকে অ্যারেস্ট করে সরকারের হাতে তুলে দেবেই। নীলাঞ্জন যদি ওকে অ্যারেস্ট করতে পারে, সবার আগে কনগ্রাচুলেশন আমি ওকে করবো বাবা। কিন্তু কালরুদ্রকে অ্যারেস্ট করা অত সহজ নয় বাবা। সে যাই হোক, আমি একটা কথা বলতে এসেছিলাম বাবা। হ্যাঁ বলো, কি বলতে চাও? ভাবছি যে আমি কিভাবে কথাটা বলবো। কেন বাবা, তুমি তো একদিন আমাকে বিয়ের কথা বলতে। হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম বিয়ে করবো না। কিন্তু আজ আমি বলছি যে
আজ আমি বিয়ে করতে রাজি। বাহ, এ তো বড় আনন্দের কথা, এ তো বড় আনন্দের কথা। শহরের বড় একজন ব্যারিস্টার আর আইন মন্ত্রী, দেশের আইন মন্ত্রী নীলাদ্রি মিত্রের একমাত্র ছেলে নীলাদ্রি, সে বিয়ে করতে রাজি হয়েছে। এর চেয়ে আর বড় আনন্দের কি হতে পারে বাবা বল? আমি বলছিলাম কি, আমি এমনিতেই তোর সঙ্গে এই স্বাস্থ্যমন্ত্রী যে রয়েছে মিস্টার চৌধুরী, ওর মেয়ে মোনালিসার সঙ্গে তোর কিন্তু আমি একটা বিয়ের ফাইনাল অবস্থা করেই রেখেছি। তুই এক মিনিট দাঁড়া, আমি মিস্টার চৌধুরীকে এই শুভ আনন্দের কথাটা একবার ফোনে তাকে জানিয়ে দিই। বাবা না, মানে ওই মিস্টার চৌধুরীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা। কি বললে? পারবে না? কেন পারবে না? আমি একজনকে ভালোবাসি বাবা। ও আই সি, তো আগে বলবে তো। আরে বাবা, কে সেই মেয়ে? নিশ্চয়ই কোনো ধনী ব্যবসাদারের মেয়ে হয়তো। না বাবা। তাহলে নিশ্চয়ই কোনো বড় ব্যারিস্টারের মেয়ে হয়। সেটাও নয় বাবা। তাহলে একজন দরিদ্র রিটায়ার্ড স্কুল মাস্টারের মেয়ে, হাওড়া স্টেশনে কুলির বোন। নীলাদ্রি, তুমি কি আমার সাথে আমার রসিকতা করতে চাইছো? না বাবা, এটাই সত্যি। তুমি কি ভুলে গেছো নীলাদ্রি? তুমি কি চাইছো? তুমি কি ভুলে গেছো তোমার সামাজিক স্ট্যাটাস? তুমি কি ভুলে গেছো তোমার বংশের মান সম্মান? আমি যাত্রার কথা কি করে ভাবলে? তুমি কি করে ভাবলে যে একটা দরিদ্র স্কুল মাস্টারের মেয়ে আর হাওড়া স্টেশনের একটা কুলির বোনকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবে তাকে গড়ে তুলবো? কিন্তু আমি যে তাকে ভালোবাসি বাবা। ভালোবেসেছো? আরে ভালোবাসবে, প্রয়োজন হলে তুমি সারা জীবন তাকে ভালোবাসবে, কোনো দুঃখ নেই। কিন্তু নীলাদ্রি, আমি তো বলে দিচ্ছি, শোনো নীলাদ্রি, তুমি তাকে বিয়ে করবে না। বিয়ে করবে তুমি আমারই মনোমত পাত্রী মিস্টার চৌধুরীর মেয়ে মোনালিসাকে। না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ সঙ্গীতকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা। আমি সঙ্গীতকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার মানে তুমি আমার কি বলতে চাইছো? তুমি আমার উঁচু মাথাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাইছো? তুমি আমার মিত্রি বাড়ির মান সম্মান মর্যাদা থেকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমার না বাবা, না। যাকে আমি ভালোবেসেছি তাকে স্ত্রী সম্মান দিতে আমি একটু দ্বিধাবোধ করবো না বাবা। একটা নোংরা মেয়ের বেটি ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো। তুমি কি করে ভাবলে যে ওই নোংরা মেয়েটাকে আমি আমার পুত্রবধূ হিসেবে গড়ে তুলবো? যাও, আমি যেটা বলছি শোনো, কিছু টাকা পয়সা দিয়ে ওকে তুমি বিদায় করে দাও গা। টাকা দিয়ে তুমি ভালোবাসাটা কিনতে চাইছো বাবা? হ্যাঁ, আমি চাইছি, আমি টাকা দিয়ে ভালোবাসাকে কিনতে চাইছি। আর শোনো নীলাদ্রি, তুমি হয়তো ভুলে গেছো এই সমাজে টাকা পয়সা দিয়ে সব কিছুকে কেনা যায়। বাবা ভুল। টাকা দিয়ে নামি দামি খাবার কেনা যায়, কিন্তু মানুষের ক্ষুধাকে কেনা যায় না। টাকা দিয়ে নরম বিছানা কেনা যায়, কিন্তু সুখের নিদ্রাকে কেনা যায় না বাবা। টাকা দিয়ে চড়া দামে সিঁদুর কেনা যায়, কিন্তু সেটা স্মৃতিতে দেওয়া যায় না বাবা। এটা তুমি একবার ঠিক বললো তো দাদা, এটা তুমি একেবারে ঠিক বলে তো বাবা। তুমি আর অমত করো না বাবা। তুমি কিন্তু হেমরাত্রি, আমি একজন দেশের সর্বশ্রেষ্ঠ আইন মন্ত্রী নীলাদ্রি মিত্র। বাবা, তুমি যেমন একজন বড় মন্ত্রী, দাদাও তো একজন বড় আইনজ্ঞ। বাবা হয়ে তুমি ছেলের সুখে এই কথাটা মেনে নাও বাবা। বেশ, তুই যখন বলছিস, আমি সাময়িকভাবে আমার এই মিত্রি বাড়ির মান সম্মান বংশমর্যাদাকে দূরে সরিয়ে দিয়ে আমি নীলাদ্রির আবদারটাকেই মেনে নিলাম। আমার সোনা ভাই রে, আমি জানতাম বাবা, আমি জানতাম বাবা তুমি আমার ভালোবাসাকে কোনো সময় ছোট করে দেখবে না। হ্যাঁ, তবে সে তো আমি বুঝলাম, কিন্তু বাবা, মেয়েটিকে আমি যাকে আমার পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে আসবো, আমারও তো একবার তাকে দেখা উচিত। দেখি আমার পুত্রবধূ হিসেবে তাকে পছন্দ হয় কিনা।
আমিও তো দেখি দাদা আমার ছোনা বৌদি কেমন হবে। সেজন্য তার জন্য তোমাদের বেশি অপেক্ষা করতে হবে না। এই সঙ্গীতা, সঙ্গীতা তুমি শোনো, তুমি শুনছো, তুমি ভেতরে আসতে পারো, ভেতরে আসো। সমস্ত সমস্ত শব্দ হারিয়ে দিয়ে আমি আশপাশ করে চলেই গেলাম মিনাজি। তুমি একদম ঠিক করেছো মা সঙ্গীতা। আমি আজ তোমাকে আমার ভাবি পুত্র বধূ হিসেবে গ্রহণ করে নিলাম। আর আমি রাজ্যের আইন মন্ত্রী, নিশ্চয়ই জানো, আমি রাজ্যের আইন মন্ত্রী হিসেবে তোমার সামনে দাঁড়িয়ে এই আইন মন্ত্রী নীলোৎপল রায় তোমাকে কথা দিচ্ছে, আগামী মাসের প্রথম যে লগ্নটা থাকবে সেই লগ্নেই আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে আপনাদের কথা অনেক শুনেছি বাবা। আমি শুধু ভাবতাম কবে আপনার মতো একটা সৎ সরল মানুষের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারবো। আজ আমার সেই স্বপ্ন সফল হলো। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন আপনার যোগ্য বৌমা হতে পারি। পারবে বৌদি, পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তুমি এই বাড়ির মালিকিন হয়ে থাকবে। সঙ্গীতা, হ্যাঁ বলো। এই যে আমি তোমাকে বলেছিলাম, এই সময় আমার সেই নতুন ভাই, তোমার হিমাদ্রি। আমি বলি সত্যি সত্যি খুব সুখী হব। আমাদের মহাদেবীর মতো শ্বশুর, রামচন্দ্রের মতো স্বামী, আর ঠাকুর লক্ষণের মতো দেবর যার, তার কি কোনো মেয়ে সুখী না হয়ে থাকতে পারে? কিন্তু নীলাদ্রি, তোমার ভাইকে যেন আমি কোথায় দেখেছি বলে মনে হয়। শোনো মা, হ্যাঁ তুমি না এদের সঙ্গে একটু গল্প করো। হ্যাঁ, আমি আসছি, আমার একটু বাইরে কাজ আছে। আমি মোহনবাগানকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি, মনে থাকে। হিমাদ্রি, বলো বলো বৌদি, এই ভবন তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর তোমাকেও আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি খুব ভালো, কিন্তু তোমাকে যেন আমি কোথায় দেখেছি? না, মানে ওই মন্দিরে আমি ভিক্ষা করতাম তো, এই জন্যই বোধ হয়। আর বোধ হয় বেশি দিন আমার ভালো থাকা যাবে না গো। তার মানে আমার জীবনে কি এত দুঃখ, এত যন্ত্রণা যাবে? আমি কি সুখে থাকতে পারবো? কি যে উল্টো পাল্টি বলে থাকিস। নীলাদ্রি, আমি কিন্তু বাড়িতে না জানি চলে এসেছি। আমার কাছে দেরি হয়ে আছে। আচ্ছা তাই বুঝি? আচ্ছা চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। ভাই আমি আসছি রে হিমাদ্রি। আসি হিমাদ্রি। বাবাকে বলো আমার তাড়া ছিল, তাই আমি চলে গেছি। আরে এতে মেঘনা চাইতেই তো চাইতেই পারব। সঙ্গীতা বড় মিষ্টি না, বড় সুন্দর যৌবন। চিন্তা করবো সঙ্গীতা, ওই মিস নীলাঞ্জনার আগেই তোমাকে আমি গঙ্গের রসে গিলবো। তাহলে আমাকে চিনতে পারেনি না, আমার বেশি দেরি করা যাবে না। ওই এই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ওই নীলোৎপল মৃত্যু লোককে মেরে দিয়ে বড় লোকে পাঠাবো। নীলাঞ্জনার দেহটা ভোগ করে কি হয়েছে গো? কি হয়েছে? তুই চিৎকার করতে গেল? কে তুমি? বলো বলো, তুমি কে? কেন তুমি ঘোড়া লুলা আসে যে এই বাড়িতে ঢুকেছো? বলো বলো, তুমি কে?
বন্ধা কি হয়েছে তোমার? কি সব আদৌ বাবুল তাবল বকছো তুমি? বন্ধা চুপ কর শয়তান, এত বড় বেঈমানি! তোর এই নোংরা মুখে আমার এই নাম উচ্চারণ করবি না? তোর এত বড় সাহস! আইন মন্ত্রী নীলোৎপলের বাড়িতে ঢুকে এই শয়তানি! আমি এক্ষুনি কর্তাবাবুকে ডেকে বললা। আরে অধৈর্য হয়ে না, আর যা বলছি শোনো। যা কিছু দেখেছো, যা কিছু শুনেছো, সব ভুলে যাও। আর তারপর আমরা দুজনে মিলে হাফ হাফ, মানে 50-50। শোনো, তুমি যখন আমার আসল পরিচয় জানিয়ে ফেলেছো, তাহলে আমি বলে দিই আমি কে। আমি এইছি এই সব সম্পত্তি ভোগ করতে। তুমি আমার কথা শোনো, যা হবে সব 50-50। কি হলো বললাম? আমি ভাবছি তোমার দেহ থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে আমি সমীরের বেদনা দিতে পরীক্ষা করে দেখবো রক্তটা মানুষের না জানো। আমি দুর্জয় না, আমার এক ছবল যেখানে পড়ে সেখানে নীল হয়ে যায়। আমি এক্ষুনি কর্তাবাবুকে ডেকে তোকে ফাঁসিতে লটকাবো। আমি তোকে দেবো না রে। ভালো লোক ছিল গো মোহনদা, তুমি এ বাড়িতে সকলকে হাসিয়ে তুমি তো খুব ভালো ছিল। ও মোহনদা, 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 সারা বাচ্চা আমাকে ফাঁসি কাটে চলাবে। আমি দুর্জয় না, বালি বোড়াও নয় আর জল ধরাও নয়, একবারে চার টুকরো, এক টুকরোই ছবি। এখন এই লাশটাকে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে ওই পথের কাঁটাটাকে দূর করতে হবে। তারপর আমি মন্ত্রী মিত্র মন্ত্রী দুটো দিলে অসময়ে বর্ষাটা আর হরিণ চটে বাঘের গা। আর কত ঘুমাবে তুমি? এবার জাগো, আমি যে তোমার জন্য প্রতীক্ষা করে আছি। তোমার তীক্ষ্ণ ভালোবাসায় ছোঁয়ায় আমি যে তোমার প্রেমের বাড়ি চাই, আমি যে ফুল ফোটাতে চাই। ওঠো, জাগো, জাগো রাজকুমার। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है मेरे साजन।
এসেছি এসেছি প্রিয়, তোমার জীবনের সবকিছু আলো জ্বালাতে আমি এসেছি প্রিয়। এবার তোমার জীবনে উঠে এক প্রেমের আলোয় আলোকিত। ওঠো, জাগো, আজকে আমি তোমার সাথে প্রতীক্ষা করে বলবো, ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে চুমা পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে চুমা পেলে। ও গো বন্ধু নীলাঞ্জনা, নীলাঞ্জনা যেও না, যেও না নীলাঞ্জনা, আমায় ফেলে যেও না নীলাঞ্জনা। যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমি কি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? হ্যাঁ নীলাঞ্জনা, তুমি আমার এ কি বৌদি, তুমি? হ্যাঁ আমি রাজু। তুমি তুমি দূরে সরে যাচ্ছ কেন রাজু? এসো এসো আমার কাছে এসো। প্লিজ প্লিজ বৌদি, আমায় তুমি ক্ষমা করো। স্বপ্নের মধ্যে ছি ছি ছি, আমি কি অসভ্য আচরণ করে ফেললাম। আমায় তুমি মাফ করো বৌদি, আমায় তুমি মাফ করো। ওহ রাজু, কামন, তুমি কোনো অন্যায় করোনি। তুমি উঠতি বয়সে, তুমি ব্যাচেলার ছেলে, উঠতি বয়স তোমার। অ্যাকচুয়ালি কি জানো রাজু, এই বাড়িতে যেদিন আমি প্রথম এসেছি সেই দিন থেকেও আমি তোমাকে না পাওয়ার বড্ড ইচ্ছে। তাই আমিও একটা সুযোগ খুঁজছিলাম। এসো বৌদি, এসো রাজু। বৌদি এ তুমি কি বলছো বৌদি, এ তুমি কি বলছো? প্লিজ রাজু, কামন কামন, তুমি এসো রাজু। আজ বাড়িতে কেউ নেই, তোমার বড়দা অফিসে গেছে, সঙ্গীতা কলেজে গেছে, বাবা মা বাজারে বেরিয়েছে, আর তোমার এই পাগল দাদাটা হয়তো নিশ্চয় রাস্তা কোথাও ঘুরে বেড়াচ্ছে। তুমি এসো রাজু, এসো। আজকে আমরা এই বিছানায় যা খুশি করবো তাতে কাক পক্ষেও টের পাবে না। Shut up! Just shut up! তুমি এতখানি নোংরা! ছি 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 ছি। বেশি সুখী হওয়ার চেষ্টা করো না রাজু, আমার কথাটা মেনে নাও, তাতে তুমিও সুখী আমিও সুখী। এসো এসো বলছি, আমার বুকে এসো। এত বড় সাহস, তুই কিনা আমার বউর গায়ে হাত তুলিস? বড়দা, তুমি আমায় বাঁচাও। তোমার ওই বুড়ি ভাই আমার হাতে সর্বনাশ করতে চেয়েছিল। মানে তোমার আদরের ছোট ভাই আমার এই সেক্সি ফিগারটাকে দেখে ভোগ করতে চেয়েছিল, তাই আমি ওর কথা রাজি হইনি বলে ও আমাকে জোর করে এই ঘরে নিয়ে এসেছে। বৌদি, এ তুমি কি বলছো বৌদি? এত বড় মিথ্যা কথা তুমি বলো না বৌদি। মিথ্যা বদনাম দিয়ে আমাকে তুমি বড়দার গায়ে ছোট করে দিও না বৌদি, দিও না। তুমি চরিত্রহীন ছেলে কোথাকার। জানো শুনো জানো, আমি রাজি হইনি বলে তাই জোর করে আমাকে। চুপ করো বৌদি, তুমি চুপ করো। অপবাদের ঝোড়ো হাওয়ায় আমার জীবনের সাজানো বাগানটাকে তুমি এমনি করে তছনছ করে দিও না বৌদি, তছনছ করে দিও না। বিশ্বাস করো বড়দা, আমি সম্পূর্ণ নির্দোষ বড়দা, সম্পূর্ণ নির্দোষ। শয়তান, বেঈমান, নোংরা, গুলিগিরি করে এতই নিচে নেমে গেছিস, শেষ পর্যন্ত আমার স্ত্রীকে ধরে আজ তোকে আমি এমন শিক্ষা দেবো, সারা জীবন তুই আমাকে মনে রাখবি। রাজুকে তুই এইভাবে মারছিস কেন?
রাজু আমাকে ছি ছি ছি, ওই নোংরা কথা আমি বলতে পারবো না। না মা, না মা, না, আমি কোনো নোংরামি করিনি মা, কোনো নোংরামি করিনি। আমি জানি বাবা, আমি জানি। বিশ্বাস করো মা, বিশ্বাস। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস? তোর মতো এই নোংরা চরিত্র ছেলেকে, বিউটিকে জানো, এই বিউটিকে জোর করে এ ঘরে নিয়ে এসে তাকে ভোগ করতে চাইছিল। সব মিথ্যা। আমি কোনো দোষ করিনি, বিশ্বাস করো মা, আমি কোনো দোষ করিনি। জানি, আমি জানি না রাজু, জানি তুই কোনো অন্যায় করতে পারিস না বাবা। অনেক পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, পাহাড় হয়তো সাগরে নেমে যেতে পারে, কিন্তু আমার রাজু কখনো কোনো অন্যায় করতে পারি না। রাজু, আমার রাজু কখনো অন্যায় কিন্তু শিবু কেন শুধু শুধু মিথ্যা কথা বলবে পারমিতা? নিশ্চয় ও কিছু জানি না, আমি জানি না কেন ওরা মিথ্যা কথা বলছে, কেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ বাবা, সম্পূর্ণ নির্দোষ। আমি জানি না রাজু, তুই কখনো কোনো অন্যায় করতে পারিস না বাবা। তার মানে আমি মিথ্যা কথা বলছি? আমার নিজের ইজ্জতে আমি নিজে দাগ লাগাচ্ছি? আমি তোমাকে শেষবারের মতো বলছি বাবা, তোমার এই নোংরা কুড়ি ছেলের সাথে আমি একই ছাদের তলায় থাকতে পারবো না, একই ছাদের তলায় থাকতে পারবো না। এবার তুমি ঠিক করে নাও, এই সংসারে নয় ও থাকবে আর নয় আমি থাকবো। আর এটাই আমি সবাইকে জানিয়ে দিয়ে গেলাম। এসো বিউটি, ছি ছি ছি, এটা ঘর নাকি একটা নরক? চিরটাকাল ভাগ্য আমার সাথে শুধু ছলনাই করে গেল। অপরাধ না করে আজ আমি দোষী হয়ে গেলাম। বিশ্বাস করবো তুমি ডাকবি না বেঈমান বাবা, তোর ওই নোংরা মুখে তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। তুমি কি করলে গো? তুমি কি করলে? তুমি আমার রাজুকে তুমি মারলে। তুমি চুপ করো পারমিতা, তুমি চুপ করো। শুধু তোমার আজকারাতেই ওর আজ এই অধঃপতন। কি বলছো তুমি? আর জানোয়ারটা তুই হা করে দাঁড়িয়ে দেখছিস কি? বাবা। বেরিয়ে যাই মুহূর্তে, বেরিয়ে যা। যদি মানুষের রক্ত তোর শরীরে থাকে তাহলে ওই মুখ তুই আর জীবনে কখনো দেখবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা। আমার ছেলেটা যে মরে যাবে গো, আমার ছেলেটা যে মরে যাবে। আমি চলে গেলে তোমরা যদি ভালো থাকতে পারো, শান্তিতে থাকতে পারো, তাহলে আমি চলে যাচ্ছি। আমি তোমাদের এক অপদার্থ ছেলে। আমি চলে যাবার পর তোমরা ভেবে নিও তোমাদের রাজু মরে গেছে। কোনদিন ফিরবে না, কোনদিন কোনো অপরাধ না করো, কোনো অন্যায় না করো। আজ আমি সবার কাছে নোংরা চরিত্রহীনের লম্পট হয়ে গেল।
চলে গেলাম তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই যে আজ টাকার গোলাম অর্থই বড় সকলে পরাধে ভাই বোন সংসার করি মানুষ যে আজাদ নেই গো মানুষ দুনিয়াটা শুধু সারেছে পরাধ ভাই বোন সংসার পরিজন সবাই তুমি কি করলে গো? তুমি কি করলে? আমার ছেলেটাকে এমনি করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিলে গো। বাড়ি থেকে কার কথা বলছো তুমি? পারমিতা কার কথা? যে ছেলে তার নিজের বৌদির সঙ্গে। ভগবান, এ কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? মৃত্যু কেন? তুমি এই কথাগুলো বিশ্বাস করলে? আমার রাজু এই পাপ কাজ করতে পারে? বিশ্বাস ছাড়া তো আমার আর কিছু নেই ভগমিতা। আজকে 25টা বছর ধরে যে ছেলেটাকে তুমি কোলে পিঠে করে মানুষ করছো, ওই নাগিনীটার কথায় আজ তাকে তুমি অবিশ্বাস করলে গো। তুমি এত বড় ভুল করো না গো, এত বড় ভুল করো না। জীবনের নাম যদি রাখা হয় স্মৃতির নাম তবে বেদনার ফুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, নাম তবে বেদনার ফুল। কোথায় যাবে, কি করবে, কি খাবে? তুমি চিন্তা করো না পারমিতা, এক মায়ের থেকে দূরে গেলেও আমাদের আর এক মঙ্গলময়ী মা সর্বমঙ্গলা হত আছে। ওই মাই তোমার সন্তানকে আগলে রাখতে পারমিতা। জানি পারমিতা, আমার রাজু কোনো অন্যায় করতে পারে না। করবে কি করে? সে যে আমার পরশ পাথর দিয়ে যাচাই করা আসল সোনা গো, আসল সোনা। কিন্তু
এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না পারুনি, নাহলে ওরা ওকে পুলিশে দিতে পারতো। তাই তো যে ছেলেটাকে এতগুলো বছর এই বুক দিয়ে আগলে রেখেছিলাম, আজ ওই ছেলেটাকে বিনা কারণে এই হাত দিয়ে পারমিতা, এই হাত দিয়ে তাকে আমি মারতে মারতে তাড়িয়ে দিলাম। তাই তো বলছি, ওগো ভগবান, আমায় তুমি ক্ষমা করো না ভগবান, আমায় শোনো। ভগবান, ওগো ভগবান, তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? এমনি করে আমার সোনার সংসারে তুমি আগুন লাগিয়ে দিলে ঠাকুর, আগুন লাগিয়ে দিলে। দাও ঠাকুর, দাও, ফিরিয়ে দাও আমার কোলে আমার রাজুকে, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। এই কথা শুনলে না তুমি একেবারে পাগল হয়ে যাবে। কি হয়নি বলে তো মা? তোমার মেয়ে এই আজই আগে হতে চলেছে। মানে কি? মানে আইন মন্ত্রী নীলোৎপল মিত্রের একমাত্র ছেলে নীলাদ্রি মিত্রের সঙ্গে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কি বললি তুই? আইন মন্ত্রী পুত্রবধূ? মা, হ্যাঁ, এবং আগামী কালই আমাদের কালীঘাটের মন্দিরে বিয়ে। কিন্তু তোর বাবা? তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা, বলো না। শুধুমাত্র ভয়ের কারণেই তো আমি বাবাকে বলতে পারিনি, আর এই কথা তোমাদের কাছে লুকিয়ে গেছি। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। না, ক্ষমা নয় রে মা, ক্ষমা নয়। ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। এত বড় ঘর ভরে তোর বিয়ে হয়েছে শুনলে পারে না তোর বাবা ভীষণ খুশি হবে রে, ভীষণ খুশি হবে। কারণ এক কন্যাদায়গ্রস্ত বাবা তার কন্যাদায় দায়িত্ব থেকে খানিকটা মুক্তি তো পাবে। ছেলেরা, আমার ছেলেগুলো শুধুমাত্র মিথ্যে সুখের আশায় এতদিন আমাদের দুঃখের সাগরে ডুবিয়ে মেরেছে। যাক, তবু তুই যদি তোর বাবাকে একটুখানি শান্তি দিতে পারিস, একটু শান্তি। হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন? বলো না মা, বলো না তোমার কি হয়েছে, বলো না মা, চুপ করে থেকো না, বলো না। শুনবি? তোর বাবা, আমার বাবা ছোটটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বললে তুমি? আমার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন মা? সে নাকি লম্পট, সে নাকি চরিত্রহীন, সে নাকি মাতা। কি বললে মা? আমার দাদা লম্পট চরিত্রহীন মাতাল? মা না, তুমি কি পাগল হয়ে গেলে মা? তুমি কি পাগল হয়ে গেলে? আমার দাদার গায়ে কয়লার কালে মাখিয়ে কখনো দেওয়া যায় না। তুমি একদম চিন্তা করো না মা, একদম চিন্তা করো না। তোমার ছেলে যাতে তোমার কাছে ফিরে আসি, আমি সেই ব্যবস্থাই করবো মা। হ্যাঁ, আর আমার কাছে সেই ওষুধ আছে মা, আর সেই ওষুধের নাম